আপনি যখন আমার ভিডিও প্লে করেছেন তাই আমি নিশ্চিন্তে বলতে পারি আপনি আপনার পাসপোর্টের আবেদন নিজে নিজেই করতে পারবেন ঘরে বসে এবং আপনার পাসপোর্টটা আপনি খুব সহজে কিভাবে হাতে পাবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া সেটার নিশ্চয়তা আমি দিতে পারতেছি। তো আজকে ভিডিওতে প্রথমে আমি দেখাবো যে কিভাবে আপনি ঘরে বসেই মোবাইল অথবা ল্যাপটপের মাধ্যমে আপনি আপনার ই পাসপোর্টের আবেদন করবেন। তো আমরা জানি বাংলাদেশে 3 রকমের ই পাসপোর্ট পাওয়া যায়। একটা হচ্ছে সাধারণ মানুষের জন্য যেটা পাসপোর্ট, এরপরে যে পাসপোর্টটা পাওয়া যায় সেটা হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য এবং এরপরে যে পাসপোর্টটা পাওয়া যায় সেটা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিবর্গের জন্য। তো পাসপোর্টের আবেদন করার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে সেটা আপনি মোবাইল অথবা ল্যাপটপ যে কোনোটা দিয়ে করতে পারেন। আপনি একটা ব্রাউজারে এসে সার্চ করে দিবেন পাসপোর্ট অ্যাপ্লিকেশন, তাহলে প্রথমে ফার্স্ট যে ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল লিঙ্কটা পাবেন এটাই ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা প্রথমে যে স্টেপটা পাবেন এটি আপনারা ক্লিক করে দিবেন অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট। এইখানে আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। প্রথমে আপনারা এখানে একটা ইমেল দিবেন, এরপর আপনারা এখানে একটা পাসওয়ার্ড দিবেন, দেন এখান থেকে যে ক্যাপচাটা আছে আই অ্যাম হিউম্যান এটাই ক্লিক করে দিবেন, দেন আপনারা সাইন ইন অপশনে ক্লিক করে দিবেন। আমার যেহেতু এখানে একটা অ্যাকাউন্ট খোলা আছে তো আমার এখানে ডিরেক্ট আমার অ্যাকাউন্টটা চলে এসেছে। আপনাদের যখন অ্যাকাউন্ট খোলা থাকবে না আপনারা এখানে ইমেলটা দেওয়ার পরেই আপনারা যে ইমেলটা ইউজ করছেন সেই ইমেইলে একটা কনফার্মেশন লিঙ্ক আসবে এবং আপনারা আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। এটা খুবই সহজ, যে কেউ পারবেন। যখন আপনাদের এরকম একটা অপশন আসবে আপনারা হচ্ছে অ্যাপ্লাই ফর নিউ ই পাসপোর্ট অপশনে ক্লিক করে দিবেন। এখানে যখন আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। আপনারা যদি সাধারণ জনগণ হয়ে থাকেন, স্টুডেন্ট বা অন্য কিছু, তাহলে হচ্ছে আপনারা অর্ডিনারি সিলেক্ট করবেন। যদি গভর্নমেন্ট কোনো জব করেন অথবা আপনি কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ হলে আপনারা অবশ্যই অফিসিয়াল পাসপোর্টে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু একজন স্টুডেন্ট আমি এখান থেকে অর্ডিনারি পাসপোর্টে সিলেক্ট করে দিব, দেন এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ করে দিব। এরপর এখান থেকে একটা অপশন আসবে, এই অপশনটা হচ্ছে যে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ। তো আপনি যদি নিজের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ করবেন, আর যদি আপনার বাবা মা বা অন্য কারোর জন্য অ্যাপ্লাই করে থাকেন এই অপশনটা টিকমার্ক করবেন না। এখান থেকে আপনারা প্রথমে জেন্ডারটা সিলেক্ট করবেন, দেন আপনাদের যেটা করতে হবে ফুল নেম। তো এই অপশনে আসলে দেখবেন যে এখানে লেখা যাচ্ছে না, সো আপনারা প্রথমেই নিচের অপশনটা চলে আসবেন। এখানে গিভেন নেমে আপনারা প্রথম আপনাদের নামের প্রথম অংশটা লিখবেন। আপনাদের নাম যদি এমন হয় যে এমডি হামিদুর রহমান, সো গিভেন নেমে আপনাদের লিখতে হবে এমডি হামিদুর এবং সার নেমে লিখবেন রহমান। এই দুইটা বক্স লিখলেই অটোমেটিক এখানে আপনাদের ফুল নেমটা শো হয়ে যাবে। নাম লেখার ক্ষেত্রে বারবার মনে রাখবেন এনআইডিতে যেভাবে থাকবে আপনাদের নামটা হুবহু একইভাবে আপনাদের এখানে নাম লিখতে হবে এবং সবগুলো ক্যাপিটাল লেটার ইউজ করবেন। দেন আসি আমরা সিলেক্ট প্রফেশনে। প্রফেশনে এখানে টিকমার্ক করে আপনাদের যে প্রফেশনটা সেটা এখানে অবশ্যই দিয়ে দিবেন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তো এখান থেকে তো স্টুডেন্ট দিবেন। যদি স্টুডেন্ট না হয়ে থাকেন, কোনো কাজই করতেছেন না, সেক্ষেত্রে আপনি আদার্স অপশন সিলেক্ট করে যেতে পারেন। কিন্তু বেটার হয় আপনার যদি এসএসসি বা এসএসসি অন্তত অবধি একটা সার্টিফিকেট থাকে তাহলে আপনি স্টুডেন্ট দিয়ে অবশ্যই অ্যাকাউন্টটা খুলবেন, কারণ আদার্স দিলে অনেক সময় অনেক রকমের ডকুমেন্ট সাবমিট করতে হয় পাসপোর্ট অফিসে যাওয়ার পরে। তো এখান থেকে আপনাদের প্রফেশনটা সিলেক্ট করার পরে রিলিজিয়ন মানে এখান থেকে আপনি কোন ধর্মে সেটা সিলেক্ট করে দিবেন। এরপর আপনাদের একটা নাম্বার দিতে হবে এখান থেকে, তো এইটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে। আপনারা এখান থেকে আপনাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা বসানোর ক্ষেত্রে 0-র পরে থেকে শুরু করবেন, মানে 01 যেহেতু, সো 1 থেকে শুরু করবেন এখানে টাইপ করা। দেন এখান থেকে সেন্ড SMS এই অপশনটা টিকমার্ক করে দিবেন। এবং বার্থ ডাটার ক্ষেত্রে আপনারা এখান থেকে আপনাদের যে কান্ট্রি, সো অবশ্যই আপনি বাংলাদেশি সিলেক্ট করে দিবেন। এবার ডিস্ট্রিক্ট যেটা, এটা আপনাদের জেলার নামটা সিলেক্ট করে দিবেন। এখানে টিকমার্ক করলে আপনাদের জেলার নাম সবগুলো চলে আসবে। এবং আপনারা অবশ্যই আবেদনটা করার সময় আপনাদের এনআইডি কার্ডটা সাথে নিয়ে নেবেন। অবশ্যই হুবহু এনআইডি কার্ডের যে ইনফরমেশন আছে সেগুলোই দেওয়ার চেষ্টা করবেন। তো ডিস্ট্রিক্ট এখান থেকে দেওয়ার পরে মানে জেলা দিবেন, ডেট অফ বার্থ দিবেন। ডেট অফ বার্থ দেওয়ার ক্ষেত্রে এখানে সিলেক্ট করবেন, তাহলে এখান থেকে আপনি এই যে ইয়ারটা চেঞ্জ করতে পারবেন, এরপর মাসটা চেঞ্জ করতে পারবেন, এরপর ডেট এখান থেকে বসাতে পারবেন। দেন সিটিজেনশিপ হচ্ছে আপনি কোন ধরনের সিটিজেন, বাংলাদেশের মানে কোন ধরনের নাগরিক। আপনি যদি হচ্ছে জন্মগতভাবে হন বাই বার্থ, মাইগ্রেশন করে আসেন তাহলে মাইগ্রেশন অপশন সিলেক্ট করতে পারেন। সো আমরা ম্যাক্সিমাম হচ্ছে বাই বার্থ, সো এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। দেন সেভ এন্ড কন্টিনিউতে চলে যাবেন। দ্বিতীয় যে স্টেপে আসবেন আপনারা সেটা হচ্ছে অ্যাড্রেস। তো এখান থেকে আপনাদের পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে হবে। তো অবশ্যই এনআইডি অনুযায়ী দিবেন।
প্রথমে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, এখান থেকে প্রথমে আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। এরপর আপনাদের সিটি, ভিলেজ বা হাউস, এইখানে খুব ভালোভাবে আপনি মনোযোগ দিয়ে শুনেন। বিষয়টা হচ্ছে আপনি যদি শহরের ভিতরে থাকেন এবং আপনার যদি কমপ্লিট একটা হাউস নাম্বার থাকে, হোল্ডিং নাম্বার না, কমপ্লিট একটা হাউস নাম্বার, তাহলে আপনি হাউস নাম্বারটা এখানে লিখলেই হবে। যদি আপনি শহরের মধ্যে থাকেন কিন্তু হাউস নাম্বার নেই, সেক্ষেত্রে আপনি শহরের নামটা লিখবেন, মানে আপনার জেলার নামটা লিখবেন। কিন্তু আপনি যদি আপনার জেলার গ্রামের দিকে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এখানে শুধুমাত্র আপনার গ্রামের নামটা লিখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর রোড, ব্লক এটা দেওয়া খুব একটা জরুরি না, যদি আপনার থাকে আপনি দিয়ে দিতে পারেন। পোস্ট অফিসটা সিলেক্ট করবেন, অবশ্যই আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের এনআইডিতে যে পোস্ট কোডটা থাকবে সেই পোস্ট কোড অনুযায়ী আপনাকে এখানে আপনার পোস্ট অফিস দিতে হবে। সাপোজ আপনার এনআইডিতে আছে পোস্ট কোড 8200, তো আপনি এখান থেকে আসবেন, আসার পরে 8200টা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনার পোস্ট অফিসটা এখানে অলরেডি বসে যাবে এবং আপনার পোস্ট কোডটাও এখানে বসে যাবে। অনেকে বলবেন যে পোস্ট অফিস আমার গ্রামের নাম, কিন্তু এখানে পোস্ট অফিস আসতে আসছে থানা বা জেলার নাম, তাহলে সেক্ষেত্রে কোনো ভয়ের উপায় নেই, আপনার জাস্ট পোস্ট কোডটা মিল থাকলেই হবে। আপনি সবসময় চেষ্টা করবেন পোস্ট কোডটা মিলানোর। পোস্ট অফিসের নাম কি আসছে ওইটা বিষয় না, পোস্ট কোডটা মিলাবেন। সো এখান থেকে পোস্ট কোড অটোমেটিক বসে যাবে যদি এখান থেকে আপনি পোস্ট কোডটা সিলেক্ট করেন। এরপর পুলিশ স্টেশন, এটা হচ্ছে আপনার থানাটা কোথায় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর আসি প্রেজেন্ট অ্যাড্রেসে। আপনার যদি এনআইডিতে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আপনি এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস সেম করে দিবেন, মানে এই টিক মার্কটা আপনি দিয়ে দিবেন। আর যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এনআইডিতেই ভিন্ন দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার এনআইডিতে যে প্রেজেন্ট অ্যাড্রেস সেটা আপনি এখান থেকে দিতে পারেন। আপনি যদি চান আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে বরিশাল কিন্তু আপনি বর্তমানে ঢাকা থাকেন, সো আপনি প্রেজেন্ট অ্যাড্রেসটা ঢাকা দিতে চান, সেক্ষেত্রে আপনি দিতে পারবেন। সো এখান থেকে একইভাবে সব ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের। কিন্তু সবচেয়ে ভালো হয় আপনার যদি প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়। এর কারণটা হচ্ছে আপনাকে যেহেতু পুলিশ ভেরিফিকেশনে আসবে, আপনার অ্যাড্রেস যদি একটা হয় আপনার কিন্তু একটা মাত্রই পুলিশ ভেরিফিকেশন হবে এবং পাসপোর্টটা পেতে কিন্তু সহজ হবে। সো যাদের প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস এনআইডিতে সেম তারা সেম দিবেন, যারা ভিন্ন দিতে চান তারাও ভিন্ন দিতে পারবেন, কিন্তু আপনাদের দুইটা পুলিশ ভেরিফিকেশন হবে, এইটা আপনাদের মাথায় রাখতে হবে। সো একেবারে আপনারা এটা ফিল আপ করে যাবেন। পুলিশ স্টেশন দেওয়ার ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের নিকটবর্তী পুলিশ স্টেশন কোনটা। আপনি যে জেলা বা থানার আন্ডার হয়ে থাকেন না কেন খেয়াল রাখতে হবে যে আপনার নিকটবর্তী যেটা পুলিশ স্টেশন সেইটাই কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো সব অপশন সিলেক্ট করার পরে বসানোর পরে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন রিজিওনাল পাসপোর্ট অফিস, অথবা আপনি যদি ঢাকা থেকে থাকেন এবং বাংলাদেশ মিশন থেকে নিতে চান তাহলে বাংলাদেশ মিশন সিলেক্ট করতে পারেন, কিন্তু সাধারণের জন্য আপনি রিজিওনাল পাসপোর্ট অফিস এইটি সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ করে যাবেন। এরপরে আসি আইডি ডকুমেন্টস সেকশনে। এখানে আপনাদের যেটা করতে হবে, আপনাদের যদি পূর্ববর্তী কোনো পাসপোর্ট থেকে থাকে এমআরপি, মানে আগে যে ধরনের পাসপোর্টটা দেওয়া হতো আর কি, পুরাতন মেশিন রিডেবল যেটা না, সেই পাসপোর্ট যদি থেকে থাকে বা কোনো ধরনের পাসপোর্ট যদি থেকে থাকে আপনি যদি রিনিউ করতেও আসেন তাহলে এখান থেকে আপনি ইয়েস সিলেক্ট করে দিবেন। যদি আপনার কোনো প্রকার পাসপোর্ট না থেকে থাকে তাহলে আপনি নো আই ডু নট হ্যাভ এনি এটা সিলেক্ট করে দিবেন। সো আমার যেহেতু কোনো প্রকার পাসপোর্ট নেই আমি এখান থেকে নো সিলেক্ট করে দিচ্ছি। এরপর বলছে আপনার কি অন্য কোনো দেশের পাসপোর্ট আছে, যদি আপনার থেকে থাকে যে আপনি অন্য কোনো দেশেরও নাগরিক সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন, যদি না থাকে তাহলে নো দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনাদের এনআইডি নাম্বারটা দিতে হবে। আপনাদের এনআইডি নাম্বার যেটা আছে সেটা দিবেন, যদি 10 ডিজিটের হয় সেটা দিলেও হবে, যদি 17 ডিজিটের থাকে সেটা দিলেও হবে। তো আমি এখান থেকে এনআইডি নাম্বারটা দিয়ে দিব, দেন নেক্সট করে যাব। এরপর আসতে হবে আপনাদের প্যারেন্টাল ইনফরমেশন, আপনার বাবা মার তথ্য দিতে হবে। এক্ষেত্রে অবশ্যই আপনাদের বাবা মার এনআইডি কার্ডটা আপনার সাথে নিয়ে নেবেন। হুবহু আপনার বাবার নাম তার এনআইডিতে যেটা আছে সেটাই আপনার দিতে হবে। যদি আপনার এনআইডি কার্ডের সাথে আপনার বাবার এনআইডি কার্ডের নামের মিল না থাকে তাহলে এখানে কিন্তু ঝামেলায় পড়বেন আপনি, এবং সেজন্য অবশ্যই আপনাকে আপনার এনআইডি কার্ডটা চেঞ্জ করে নিতে হবে। বা আপনি আপনার এনআইডি কার্ডে আপনার বাবার নাম অনুযায়ী আগে যেতে পারেন, কিন্তু পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশনের সময় আপনার এই অ্যাপ্লিকেশনটা বাতিল হতে পারে, অথবা যদি আপনি টাকা দিয়ে ম্যানেজ করতে পারেন তো সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনার বাবার নামের সাথে বা আপনার পিতামাতার যে কোনো ইনফরমেশনের সাথে আপনার অন্তত নামের স্পেলিংটা ঠিকভাবে মিল থাকতে হবে। সো তাদের এনআইডি কার্ড ফলো করে আপনি এখান থেকে প্রথমে তাদের নামটা দিয়ে দিবেন। এরপর প্রফেশন, আপনার বাবা যে কাজটা করে থাকে আর কি, বাবার এনআইডি কার্ড দেওয়ার সময় যে প্রফেশনটা তিনি দিয়েছিলেন ব্যবসা বা কৃষক যদি মনে পড়ে সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। ন্যাশনালিটি হিসেবে আপনারা তো অবশ্যই বাংলাদেশি। এরপর হচ্ছে এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন।
একইভাবে মাদার্স ইনফরমেশনটা দিবেন। যদি আপনাদের বাবা মা না থেকে থাকে, আপনি কারো একজনের আন্ডারে থাকতেছেন, বড় হচ্ছেন, সেক্ষেত্রে আপনি গার্ডিয়ান ইনফরমেশন দিতে পারেন। যাদের বাবা মা দুজনের কোনো একজন আছেন বা আপনাদের বাবা মা ইনফরমেশন আপনাদের জানা, সেক্ষেত্রে এখান থেকে নট অ্যাপ্লিকেবল করে যাবেন। এই অপশনটা আপনাদের পূরণ করার কোনো দরকার নেই। দেন এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ করে যাবেন। দেন আপনাদের যেটা করতে হবে, এখান থেকে স্পাউস ইনফরমেশন, এটা মানে হচ্ছে আপনি বিবাহিত নাকি অবিবাহিত সেটা এখান থেকে দিতে হবে। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের স্বামী বা স্ত্রীর যে নাম, প্রফেশন, ন্যাশনালিটি সবকিছু কিন্তু এখানে দিতে হবে। যেহেতু আমি সিঙ্গেল, আমি এখান থেকে সিঙ্গেল সিলেক্ট করে কন্টিনিউ করে যাচ্ছি। দেন এখান থেকে বলছে ইমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য, সো আপনার বাবার অথবা মার যে ইনফরমেশন দিয়েছেন সেটা যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে আপনি দিয়ে চলে যেতে পারবেন। আপনি যত পেজে পাসপোর্ট নিতে চাবেন এবং কত বছরের জন্য সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি 48 পেজে নিতে চান, 5 বছর অথবা 10 বছর অপশন আছে। 5 বছরের জন্য 4025 টাকা এবং 10 বছরের জন্য 5750 টাকা। আপনারা যেটা নিতে ইচ্ছুক সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে সেভ এন্ড কন্টিনিউ করে যাবেন। দেন হচ্ছে আপনাদের কোন প্রকার আপনার ডেলিভারি নিতে চান, মানে পাসপোর্টটা আপনার কত দিনের ভিতর আপনি পেতে চান। যদি রেগুলার মানে 22 দিন, স্বাভাবিক নিয়ম হচ্ছে যে 22 দিনের ভিতর অ্যাপ্লিকেশনের পর 22 দিনের মধ্যে আপনি পাসপোর্ট পাবেন, এটা হচ্ছে রেগুলার ডেলিভারি। এক্সপ্রেস ডেলিভারি হচ্ছে 7 দিন থেকে 14 দিনের মতো সময় লেগে যায়। সেক্ষেত্রে আপনাদের টাকার পরিমাণটা বেড়ে যাবে যদি এক্সপ্রেস নেন। তো আমি রেগুলারের মাধ্যমে হচ্ছে কন্টিনিউ করে যাচ্ছি। এরপর এখান থেকে আপনারা সব ইনফরমেশন একটু চেক করে নেবেন। সব ইনফরমেশন চেক করার পর যদি দেখেন যে ইনফরমেশন সব ঠিকঠাক আছে, তাহলে আপনি এখান থেকে আই ডিক্লেয়ারে ক্লিক করে এখান থেকে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্টে চলে যাবেন। প্রসিড করলে আপনাদের সামনে পেমেন্টের অপশন চলে আসবে। এখান থেকে আপনাদের আমি অবশ্যই বলবো আপনারা অফলাইন পেমেন্টে সিলেক্ট করবেন যদি কোনো প্রকার ঝামেলা না চান। কারণ বর্তমানে ইকের মাধ্যমে অনলাইন পেমেন্ট করা যায়, বিকাশ নগদের মাধ্যমে, রকেটের মাধ্যমে, কিন্তু ওগুলোতে অনেক সময় ঝামেলা হয়ে থাকে। দেখা যায় যে আপনি আজকে পেমেন্ট করছেন, কিন্তু যখন আপনি পাসপোর্ট অফিসে চলে যাবেন দেখবেন যে আপনার পেমেন্টটা কিন্তু এখনও সেখানে অ্যাড হয় নাই, অনেক সময় ঝামেলা হয়। সো আমার সাজেশন থাকবে আপনারা সবসময় অফলাইন পেমেন্ট এই অপশনটা সিলেক্ট করবেন। অফলাইন পেমেন্টটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনি এইখানে যে ব্যাংকের লিস্টগুলো দেখতে পারবেন, যেমন সোনালী ব্যাংক। এই সোনালী ব্যাংকে গিয়ে আপনি আপনার চালানের মাধ্যমে কিন্তু আপনি পেমেন্টটা করতে পারবেন। সেটা কীভাবে করবেন সেটা আমি বলে দিব। তো আপনারা অবশ্যই অফলাইন পেমেন্টটা সিলেক্ট করবেন। কেউ যদি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে চান তাও করতে পারেন। আমার সাজেশন থাকবে অফলাইন পেমেন্ট। এবং আপনাদের অবশ্যই এখান থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট শিডিউল সিলেক্ট করতে হবে যে আপনি কবে পাসপোর্ট অফিসে যেতে চান। এইটা ডিফার করে পাসপোর্ট অফিসের উপর। দেখা যায় যে কিছু কিছু পাসপোর্ট অফিসে আপনি যে কোনো দিন গেলেই আপনার ফিঙ্গারপ্রিন্ট তারা নিয়ে নেবে, কিন্তু কিছু কিছু পাসপোর্ট অফিসে আছে যেখানে আপনাদের একটা ডেট ফিক্সড করতে হয়, যে ডেটের আগে আপনি পেমেন্টটা করে দেন আপনার ডকুমেন্টস নিয়ে পাসপোর্ট অফিসে গিয়ে আপনি ফিঙ্গার দিয়ে আসবেন। সো এখান থেকে আপনার পাসপোর্ট অফিসে যদি ডেট সিস্টেম থাকে তাহলে আপনি অবশ্যই আপনার সুইটেবল একটা ডেট ফিক্সড করে নেবেন, এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবং মনে রাখবেন সেই ডেটের আগে কিন্তু আপনাকে পেমেন্ট করে ডকুমেন্টস নিয়ে আপনার ব্যাংকে যেতে হবে। আর যদি কোনো ডেট অপশন না থাকে তাহলে আপনি যে কোনো দিন যেতে পারবেন পেমেন্ট করার পরে ডকুমেন্টস নিয়ে। তো অফলাইন পেমেন্ট সিলেক্ট করার পর আপনি এগিয়ে যাবেন এবং দেন আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিবেন। তাহলে আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চলে আসবে যে সাবমিটেড। এর পরবর্তী কাজ কি সেটা আমি আমার নেক্সট ভিডিওতে বলবো। আপনাদের অ্যাপ্লিকেশন বর্তমানে সাবমিট হয়ে গেছে, এরপর আপনাদের করতে হবে যেটা পেমেন্ট নিয়ে আমি একটু বলতে যে আপনারা কিভাবে পেমেন্টটা করবেন। এখান থেকে যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন আপনাদের একটা অ্যাপ্লিকেশন সামারি পিডিএফ দেওয়া হবে। এই পিডিএফটা আপনারা প্রিন্ট করে নেবেন এবং সাথে সাথে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হবে কমপ্লিট, এটা আপনারা প্রিন্ট করে নেবেন। যখন আপনি কোনো একটা ব্যাংকে যাবেন, ব্যাংকে যাওয়ার সময় শুধুমাত্র আপনারা অ্যাপ্লিকেশন সামারিটা নিয়ে যাবেন। 3 পেজের অ্যাপ্লিকেশন ফর্মটা নেওয়ার দরকার নাই, শুধুমাত্র 1 পেজ অ্যাপ্লিকেশন সামারিটা নিয়ে যাবেন এবং আপনাদের এনআইডি কার্ডের একটা ফটোকপি নিয়ে যাবেন। এই 2টা কাগজ নিয়ে আপনি আপনার ব্যাংকে যাবেন, গিয়ে বলবেন যে আমি চালানটা জমা দিতে চাই। তারা আপনার টাকাটা নিয়ে আপনার শুধুমাত্র একটা সিগনেচারের মাধ্যমে আপনারা কিন্তু টাকাটা জমা দিতে পারবেন। ওই ব্যাংকে চালান আকারে জমা হয়ে যাবে। দেন ব্যাংক থেকে যে স্লিপগুলো আপনাকে দিবে সেই স্লিপগুলো নিয়ে আপনি বাসায় চলে আসবেন। এর পরবর্তীতে আপনাকে কি কি ডকুমেন্টস নিয়ে পাসপোর্ট অফিসে যেতে হবে সেগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করছি। আপনারা ডেসক্রিপশন বক্স থেকে আপনাদের পাসপোর্টটা বর্তমানে কোন অবস্থায় আছে এবং আপনাদের কি কি করতে হবে, কবে পাবেন সবগুলো জেনে নিতে পারেন। ধন্যবাদ।